এই বিপ্লবে যারা জীবন দিয়েছে আমি শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং জুলাই যোদ্ধা যাদের মাধ্যমে আমাদের এই নতুন বাংলাদেশ এবং আজকে এখানে আমাদের বসে আলোচনা যত ঘোষণাপত্র যাই বলি না কেন সব কিছুরই অভ্যুদয় কিন্তু এই বিপ্লবের মাধ্যমে হয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। প্রথম কথা হচ্ছে একটা শিশু জন্মগ্রহণ করবার পরে তার নাম ধরেই কিন্তু তাকে ডাকবার জন্যে কিন্তু বাবা মা তার একটা নাম চয়েস করে। আজকের যেই সরকার, এই সরকারের নাম কিন্তু সংবিধানে নেই, অর্থাৎ বিপ্লব পরবর্তী এই ইউনূস সরকারের জন্ম এবং এটাকে অন্তর্বর্তীকালীন সরকার নাম দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার নামে কিছু আমাদের কনস্টিটিউশনে নাই। তার মানে হচ্ছে পিপল উইলস, অর্থাৎ জনগণের অভিপ্রায়ের একটি সরকার আমরা এখন পেয়েছি, যেটি নির্বাচিত না কিন্তু নির্বাচনের থেকেও বেশি, অর্থাৎ নির্বাচনে কিন্তু পক্ষ বিপক্ষ থাকে। কিন্তু ইউনূস সরকারে মনে হয় বাংলাদেশের ইতিহাসে ব্যতিক্রম যে আওয়ামী লীগ ফ্যাসিবাদীরা ব্যতীত সবাই তাকে সমর্থন জানিয়েছে। সুতরাং ইটস মোর পাওয়ারফুল। সেই জায়গায় এসে আমরা বলবো যে এই যে ঘোষণাপত্র গতকালকে যেটি হয়েছে, এটি দীর্ঘদিনের পরে মানুষের প্রত্যাশা ছিল, অবশ্যই এটাকে আমরা ওয়েলকাম জানাই। কিন্তু সম্ভবত এটা কিছুটা রোবোটিক ঘোষণাপত্র মনে হয়েছে, কিছুটা এখানে যেই বিরাট একটা আবেগ অনুভূতি, এখানে যে আমাদের এই শহীদদের যে স্যাক্রিফাইস, আমাদের আহত যোদ্ধাদের যে জীবন স্যাক্রিফাইস, লাইফ স্যাক্রিফাইস, এগুলো সম্ভবত এখানে খুব বেশি প্রতিফলিত হয় নাই। এখানে আমরা মনে হচ্ছে যে হঠাৎ করেই আমাদের এই ২৪ আমাদের কাছে এসে গেছে, না। আমাদের এখানে ৪৭ থেকে শুরু করে যে অধ্যায়গুলো আমরা পার করেছি, আমরা ৭৫কে এখানে যে ইতিহাস সংগঠিত হয়েছে, এখানে অভ্যুত্থানগুলো হয়েছে, সেগুলোকে এখানে কিন্তু অ্যাকোমোডেট করার দরকার ছিল। এবং বাংলাদেশের যে যতগুলো ইনসিডেন্টের কথা আপনি যদি বলেন, আমরা কিন্তু ২৪ একদিনে পাইনি। আমরা এখানে ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠা দিয়ে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ২৪ কিন্তু আমরা এই পথে পেয়েছি। সুতরাং সেগুলোকে অ্যাড্রেস করা হয়নি, শাপলা চত্বরকে অ্যাড্রেস করা হয়নি। এই যে অনেকগুলো বিষয়কে অ্যাড্রেস না করার কারণে মানুষের যে দীর্ঘদিনের ক্ষোভের একটি বহিঃপ্রকাশ কিন্তু এই বৈষম্যের বিরোধী আন্দোলনের মাধ্যমে এখানে সংগঠিত হয়েছে। আমরা মনে করি যে জনগণের যে অভিপ্রায়ের জায়গাটি, পিপল উইলসের যে জায়গাটি, সেটি এখানে আরও বেশি স্পষ্ট হওয়া প্রয়োজন ছিল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই ঘোষণাগুলো দীর্ঘদিন থেকে সবার মুখ থেকে আসছে, নো ডাউট, কিন্তু এটাকে একটা ফ্রেমের মধ্যে আপনি যদি লিগ্যাল ফ্রেম ওয়ার্কের মধ্যে যদি না নেন, তাহলে এটাকে আপনি কি বলবেন? মানে এটা তাহলে এই সমস্ত ঘোষণা ইন্টারনেটেও কিন্তু পাওয়া যায়, তাহলে আপনাকে এটাকে এই ঘোষণাপত্রটাকে আপনি যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে সেগুলোকেও কিন্তু এখানে ওন করা হয়নি। অর্থাৎ আমরা আজকে ঘোষণা দিলাম, এটার মূল আইনি ভিত্তিটা হবে কিন্তু সেই জুলাই সনদের মধ্য দিয়ে, সেটাও কিন্তু সেখানে আমরা দেখতে পাইনি। এরপরে আমরা যেটা বলবো সেটি হচ্ছে যে এখানে আজকের যে নির্বাচন, অর্থাৎ বাবুল ভাই একটু আগে যেটা বলছেন যে নির্বাচন দেখে সবাই খুব খুশি হচ্ছে। নির্বাচন কার কাছে চাওয়া হচ্ছে? যে সরকারের কাছে? এই সরকার কি নির্বাচন দেওয়ার সরকার? আমরা তো আরও ৪ বছর অপেক্ষা করার কথা ছিল। তার মানে হচ্ছে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকারটা, সেটাকে যেই তাদের যে পাওয়ার, তাদের যে সাবরিয়েন্টি, তাদের যে ইমোশন, তাদের যে জনগণের অভিপ্রায়ের যেই জায়গাটি এখানে তৈরি হয়েছে, আমরা বিগত দিনে কিন্তু এখানে ফ্যাসিবাদী কার্যক্রম যেগুলো হয়েছে সেগুলো কিন্তু এই সাংবিধানিক দোহাই দিয়ে কিন্তু এখানে হয়েছে এবং ইন দ্য নেম অফ লয়ে হয়েছে। কিন্তু যে আসে সে কিন্তু আইনের খুব সুন্দর ধারা নিয়ে আসে। সুতরাং আমরা বলবো যে মুজিববাদী যে আমাদের সংবিধান, যেটা এই দেশে আসলে রচিত হয়নি, সেই সংবিধানের যেই বাদ দিয়ে যে নতুন সংবিধান, যে নতুন বন্দোবস্তের প্রজন্ম যে আওয়াজটি তুলেছে, অবশ্যই সেটাকে আপনাকে লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমাদের ইতিহাসের ধারাবাহিকতা ধরে আপনাকে নিয়ে আসতে হবে। সাথে সাথে আমরা বলবো যেখানে শহীদদের যে জায়গাটি, সেই জায়গাটিকে কিন্তু আজকে দেখেন ইউনূস সরকার 3টি কথা বলেছে। এনসিপি বলেছে এর মধ্যে যে সংখ্যা নিয়ে তাদের জি অবশ্যই। দেখেন জামাত ইসলামের মতো একটা সংগঠন, আমরা এটা আল্লাহ শুকরিয়া আদায় করি সবার সহযোগিতায়, আমরা কিন্তু প্রত্যেক শহীদ পরিবারের দলমত নির্বিশেষে হিন্দু বৌদ্ধ সবার পরিবারে যেমনি 2 লক্ষ টাকা আহতদের জন্য তার থেকেও বেশি করে আমরা পাশে দাঁড়িয়েছি। আবার আমরা 12 খণ্ডে শহীদদের আমরা কিন্তু ইতিমধ্যে 3টা ভাষায় আমরা কিন্তু
তাদের বলিয়ামও রচনা করে ফেলেছে, যেটা আপনারা গত তারিখে দেখেছেন, আমরা উদ্বোধন করেছি প্রেস ক্লাব। সুতরাং সরকার কেন সেটি পারল না? আজকে শহীদের সংখ্যা নিয়ে এখনও কিন্তু প্রশ্ন হচ্ছে, আহতরা রাস্তায় মিছিল করছে। সুতরাং আমরা মনে করি যে এই যে আবেগের জায়গা, আমরা এটাও বিশ্বাস করি উইদাউট ইমোশন ইউ ক্যান সাস্টেন, আর অনলি ইমোশন ইউ ক্যান সাস্টেন। আবেগ দিয়েও হয় না আর আবেগ ছাড়াও হয় না। এই যে দুটির একটি সমন্বয়ের জায়গাটি, লিগ্যাল ফ্রেমওয়ার্কের জায়গাটি, সেটা সম্ভবত সরকার তৈরি করতে পারে না। এবং সাথে আমি একটি কথা বলে শেষ করতে চাই, শুধু একটি কথা, সেটি হচ্ছে নির্বাচনকে তিনি যেভাবে বলেছেন যেটা শিশুদেরকে নিয়ে যাবেন আনন্দঘন পরিবেশ, এখানে সেই পরিবেশ এখন নাই। গোটা বাংলাদেশে এখন মানুষ এখনো নির্যাতিত, মানুষ এখনো চাঁদার কবলে, মানুষ এখনো জুলুম নির্যাতনের কবলে, মানুষ এখনো হয়রানির শিকার, এবং ফ্যাসিবাদীরা একটা জেলাকে আপনি অনেকটাই আক্রান্ত করে রেখেছে, আবদ্ধ করে রেখেছে। গোটা দেশের ফ্যাসিবাদীরা সেখানে অবস্থান গ্রহণ করেছে। সুতরাং ফ্যাসিবাদ যখন প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আছে, সেখানে আপনি শুধুমাত্র কাগজে উচ্ছ্বাস দিয়ে লেভেল প্লেইং ফিল্ড ছাড়া আমাদের যে ভোটাধিকারের হরণের জায়গাটি হয়েছে, আমরা আসলে সেটি পাব। একমাত্র নির্বাচনকে ভয় করতে আওয়ামী লীগ, এই জন্যে তারা ভোট দেয়নি, বিনা ভোটেই তারা ছিল, এবং 41 পর্যন্ত তারা একটা ডিজাইন করে ফেলেছে আধিপত্যবাদী শক্তির ভারতের হাতে দেশটাকে বন্ধক রেখে। সুতরাং আমরা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে শুধু বাংলাদেশ নতুন করে স্বাধীন হয় নাই, আধিপত্যবাদী শক্তির কবল থেকেও মুক্তি পেয়েছে। এখন এখানে কথাটা হচ্ছে যে আপনি এই নির্বাচন যে করতেছেন, আসলে নির্বাচনটা যারা বিগত দিনে দিনেরটা রাতে করেছে, তারা এখন কোথায় আছে এটা আপনাকে আগে দেখতে হবে। আমরা যে নির্বাচন দিয়ে একবারে মহাসড়কে পৌঁছে যাচ্ছে। গতকালকে কি বলে প্রধান উপদেষ্টা কি বলেছেন, যে আমরা 3টা রেসপন্সিবিলিটি নিয়ে এসেছি। নাম্বার 1 আমাদের এখানে সংস্কার, নাম্বার 2 হচ্ছে ট্রায়াল, নাম্বার 3 ইলেকশন। সুতরাং শেষেরটা আগে দেখে খুশি হয়ে লাভ নেই। ইলেকশন, বাবুল ভাইরা মনে করতেছে যে ইলেকশন একটা হইলেই একটা কিছু হয়ে যাবে। ইলেকশন তো এই যে দেশের জনগণ দুটো জিনিস থেকে মুক্তি চায়, একটি হচ্ছে দুর্নীতি, আরটি হচ্ছে দুঃশাসন। বাংলাদেশ এখন ফ্যাসিবাদীরা জায়গায় জায়গায় বসে আছে, কিন্তু যারা বড় দল বলে নিজেদেরকে মনে করেন, দাবি করেন, তাদের কবলে বাংলাদেশ কিভাবে আছে সেটা দেখতে হবে। এখানে পাথর বাহিনী চলছে, এখানে আজকে আগের থেকে রেট কিন্তু এখন আগের থেকে ডাবল। এখানে আমার দেশ রিপোর্ট করেছে যে আগে যা টাকা দিয়ে হতো তার থেকে বেশি লাগে। পুলিশ প্রশাসন এখানে কি ভূমিকা পালন করছে? আজকের জুলাই বিপ্লবের 1টা বছর হলো, কিন্তু প্রকাশ্য দিবালোকে যারা এতগুলো মানুষকে হত্যা করলো, তাদের কোনো বিচার হলো না। আপনি কি নির্বাচন দিয়ে কি মানুষ ধুয়ে পানি খাবে ভাই? না, ওই মায়েদের দরকার হচ্ছে ওই তার খুনিদের বিচার। যেই মা এখনো ভিক্ষা করে, আমার এই নির্বাচন দিয়ে সেই মায়ের কি হবে বলেন ভাই? সেই মায়ের তো কেউ খবর রাখছে না। সে বলছে আমি এখনো অন্যের বাড়িতে কাজ করি, আমার সন্তান একমাত্র উপার্জনক্ষম ছিল, সে শহীদ হয়ে গেছে। সুতরাং নির্বাচন হতে হবে যে মানুষের যে অভিপ্রায়ের জায়গা, মানুষ এখানে দুঃশাসনের কবল থেকে মুক্তি পাচ্ছে। বরং এই সরকার তো দ্রব্যমূল্য যে সেখান থেকে একটা সহনীয় জায়গায় এসছে, অর্থনীতির জায়গায় একটা স্টেবল জায়গায় নিয়ে এসছে, আমেরিকার সাথে শুল্ককে একটা জায়গায় নিয়ে এসছে, এবং শিক্ষা প্রতিষ্ঠান বিগত এই যে আজকে বিএনপি এই বিপ্লব উত্তর নিজেদের হাতে কত লোক নিহত হয়েছে বলুন? শত শত মানুষ নিহত হয়ে গেছে। তাহলে যেই দল তার নিজের কর্মীকে করতে পারে না, নিরাপত্তা দিতে দেবে, সে মানুষকে কিভাবে দেবে? সুতরাং আমাদের বক্তব্য কিন্তু এই যে আজকে পাথর দিয়ে মানুষ মারার পর আমরা রাস্তায় নামছি কেন? তারা বলছে যে এটা তো আমাদের দলের কর্মী, আমরা বলছি না, নিজের দলের কর্মী হলে যেভাবে সেভাবে মারা যাবে না। আমরা এই জন্য নেমেছি। আমরা বলেছি যে খুনি, যে সন্ত্রাসী, যে ধর্ষক, যে চাঁদাবাজ, যে দুর্নীতিবাজ, তাকে সেইভাবে ট্রিট করতে হবে ভাই। এই রকম অভ্যুত্থানের বাংলাদেশ কিন্তু আমরা চাচ্ছি। সুতরাং ইলেকশন হইলেই আমার চরিত্র অনেক বেশি পরিশুদ্ধ হয়ে যাবে। এই জন্য আমি ভাই সংস্কার কাগজপত্র এগুলো যেগুলো আছে, বরং আপনাকে রাজনীতিবিদদের সংস্কার করতে হবে, মনের সংস্কার করতে হবে। এই জন্য আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান আমাদের 19 তারিখের মহাসমাবেশে তিনি একটা কথা বলেছেন, যে আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে এই অভ্যুত্থানে আমরা একবার বিজয়ী হয়েছি, এখন আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আমরা বিজয়ী হব। আপনি যে দুর্নীতি করবে তাকে রাজনীতি থেকে আপনাকে বাহির করে দিতে হবে। সুতরাং আপনি শুধু মানে দুর্নীতি চাঁদাবাজি করলে তাকে বহিষ্কার করে দেবেন আর বলবেন আমরা বড় দল এই জন্য এগুলো হচ্ছে না, এটা হয় না। আপনি হত্যা, রাহাজানি, খুন খারাপি, ফ্যাসিবাদী আচরণ যেগুলো আগে হতো, আমি বড় দল এই জন্য আমি যা ইচ্ছা তাই করবো না, এটা হবে না।
বরং এখানে জনগণের প্রত্যাশার জায়গা বৈষম্যের বিরুদ্ধে একটাই ছিল, সেটি হচ্ছে আমি ছোট কে বড় এটা না, রেসপেক্ট টু ইচ আদার থাকতে হবে। আমরা সবার প্রতি সহমত সহমর্মিতা থাকতে হবে। বিগত দিনে ক্যাম্পাসগুলোতে কি হয়েছে, কিন্তু ইউনূস সরকারের এই পিরিয়ডে ক্যাম্পাসে তো সেই হানাহানি মারামারি এইভাবে হয় নাই। সুতরাং আপনাকে বুঝতে হবে যে আপনি এসে গেলেই কি হয়ে যাবে আর আমি আসলে কি হবে, এটা কিন্তু আমি শুধু টকশোতে বললেই হবে না, বরং পাবলিক জাস্টিফাই বলেছেন। ভাই। আর আমরা একসাথে জেলখানায় ছিলাম, এখন সব ভুলে গেছি আর কি। না, আমি ওইটাই বলছি। সুতরাং ওই যে ভারতের বয়ানটা যে বিএনপি নিয়ে আসছে এটাই হচ্ছে দুর্ভাগ্যজনক। এই ভারতের কথা কি রাজাকারের কইছে? বয়ান, রাজাকারের এই বয়ান, ভাই। তারপরে দি হচ্ছে রেজাউল ভাই, এই সব বয়ান আপনি কিন্তু- বেশি বলবেন। না না, এই যে, ভারতকে কি আরে কইছেন ভাই, শুনি আরে, শুনে দেখাই ভারতকে অখুশি করব না, এই জন্যে- ভারতের মনে না, কষ্ট দিব না, এই জন্য- দুঃখ লাগে, না, না। আওয়ামী লীগকে মাফ করে দিচ্ছি, না না, এই জন্য আওয়ামী লীগের এই কষ্ট জন্য দিব না। বাবুল ভাইদের এটা যেটা সেটা হচ্ছে বলেন। বাবুল ভাই এই জায়গায় আসেন যে সন্ত্রাসী যে সে সন্ত্রাসী, একদম যে চাঁদাবাজ সে চাঁদাবাজ। একদম সুতরাং এটা জামাত আর বিএনপির ইস্যু বানাবে না। না, আপনি তো অপরাধী বলছেন। কোনো এটা দল নেই। আমরা মনে করি মানুষ কিন্তু ভুলের উঠবে না। আপনি দুই একটা ঘটনা নিয়ে এসে আপনার তো 7,000 লোক আপনি বহিষ্কারে করছেন জানা, না, আমি অন করি। অবশ্যই আপনি যদি সুতরাং- করতেন, না, না, 500 করতে না না, পারতেন। সুতরাং আমি বলি যে মানুষ আপনাকে মানে ফ্রেমওয়ার্কে আসে যে মানুষ ভুলের উঠবে না। একদম আমি অবশ্যই বিশ্বাস করি। দ্বিতীয় হচ্ছে যে আপনি বড় দল বলে কোনো কিছুকে আপনি এটাকে জাস্টিফাই করবেন, এটা হতে পারে না। বরং অপরাধকে অপরাধী হিসেবেই আপনাকে নিতে হবে। সেই জায়গায় আমরা মনে করি জুলাই বিপ্লবের পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা অন্তত এগুলো দেখতে চাই না। আমরা চাই আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াইটা আমরা করেছিলাম সেই জায়গায় আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা বাংলাদেশ গড়ার কাজে সবাই ভূমিকা রাখি। এখানে আমাদের মধ্যে যে বিভেদের রেখা যদি তৈরি হয় তাহলে মনে রাখবেন অবশ্যই 15 বছর যে রেজাউল ভাই, আমরা নির্যাতনের শিকার রেজাউল ভাই, হয়েছি আমাদের- এর মাঝখান দিয়ে পেশিবাদের উত্থান হবে। অবশ্যই রেজাউল ভাই। কিন্তু সেই ভাষাটা যেন ভাই আমরা কেউ ইউজ না করি, একদম সেটার ব্যাপারে আমরা কমিটি। কিন্তু আপনারা দেখেন যে আমরা এই মিটফোর্ডের ঘটনায় যখন আমরা প্রতিবাদ করলাম, আজ পর্যন্ত আমি আজকেও প্রেস ক্লাবে দাঁড়িয়ে আপনাদের মিছিল দেখলাম, সেখানে আপনারা এনসিপি গেল কই জামাত এগুলোর বিরুদ্ধে মিছিল করেন। কেন করেন ভাই? আমরা একসাথেই তো ছিলাম, আমরা একসাথেই তো লড়াই করেছি। আপনি যদি এতই বড় উদার হন, মহান হন, দেশের ক্ষমতার সবচেয়ে বড় হন, তাহলে আপনাকে রেসপেক্ট টু ইচ আদারের জায়গায় আসতে হবে। আপনি কেন দমন নিপীড়নের জায়গায় যাবেন? আপনি কেন সেই ফ্যাসিবাদী ভাষায় যাবেন? আপনি কেন অহংকারের রাজনীতি করবেন? আমরা সেটা দেখতে চাই। আমরা চাই সহনশীলতা, আমরা চাই সবাই এখানে রাজনীতি করবে। আওয়ামী লীগ শুধু একদলীয় শাসন কায়েম করেছে, সেই পথ ধরে যারাই অগ্রসর হবে, সেটা যদি জামাত হয়, সেটা যদি এনসিপি হয়, সেটা যদি বিএনপি হয়, তাহলে তাদের পতন একই পদ্ধতিতে কিন্তু হবে। সুতরাং আমাদের ওই জায়গাটাকে অন করে আমরা চাই সহনশীলতার রাজনীতি, আমরা চাই উদারতার রাজনীতি, আমরা চাই জনগণের জন্য রাজনীতি, যেটা আমাদের ভাষায় সেটা যেন আমাদের বাস্তবে হয়। আমরা সেই জায়গাটাকে বিনির্মাণ করি।